গ্রামের সীমানায় একটা পুরনো বাড়ি ছিল, যেটার নাম ছিল নীলকুঠি। সবাই বলতো এই বাড়িতে রাত নামলেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলতো ভূতের গল্প, কেউ বলতো সেখানে লুকিয়ে আছে কোনো রহস্যময় গুপ্তধন। আমি, রাহি আর আমার বন্ধু শুভ দুজনেই এই গল্প শুনে শুনে বড় হয়েছি। কিন্তু এই গ্রীষ্মের ছুটিতে আমরা ঠিক করলাম নীলকুঠির রহস্য আমরা নিজে চোখে দেখব। শুভ আমার থেকে একটু বড়, বয়সে প্রায় ৩ বছরের বড়। ওর চোখে একটা দুষ্টু হাসি সব সময় লেগে থাকে, যেন জানে এমন কিছু যা আমি জানি না। ওর সেই হাসি আমাকে সব সময় একটু অস্বস্তিতে ফেলে, কিন্তু কৌতূহল জাগায়। সেদিন সন্ধ্যায় আমরা দুজনে বেরিয়ে পড়লাম নীলকুঠির দিকে। আমার হাতে একটা টর্চ আর শুভর হাতে একটা পুরনো মানচিত্র, যেটা ওর দাদুর আলমারি থেকে পাওয়া। মানচিত্রে নীলকুঠির ভেতরের কিছু গোপন পথের কথা লেখা ছিল, কিন্তু অর্ধেকটা ছেঁড়া। রাহি, ভয় পাচ্ছিস নাকি? শুভ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। ওর গলায় একটা দুষ্টু টোন, যেন আমাকে ইচ্ছা করেই ঠাট্টা করছে। না, ভয় কিসের, তুই তো আছিস, আমি হালকা হেসে বললাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল। নীলকুঠির সামনে পৌঁছে দেখি বাড়িটা সত্যিই ভয়ঙ্কর। ভাঙাচোরা জানালা, দেয়ালের লতাপাতার জঙ্গল আর চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। শুভ আমার হাত ধরে বলল, আস্তে চল, এখানে কি আছে কেউ জানে না। ওর হাতের ছোঁয়ায় আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। ওর হাতটা বেশ গরম ছিল, আর আমার মনে হলো ওর আঙুলগুলো আমার হাতে একটু বেশি শক্ত করে চেপে ধরছে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগলো। টর্চের আলোয় দেখলাম বাড়ির মেঝেতে ধুলো স্তর জমে আছে, আর দেয়ালে কিছু অদ্ভুত ছবি আঁকা। ছবিগুলোতে মানুষের মুখ, কিন্তু চোখগুলো যেন জীবন্ত। শুভ ফিসফিস করে বলল, এই বাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল রাহি, তুই কি তৈরি? ওর গলায় একটা রহস্যময় টান ছিল, যেন জানে এখানে কি ঘটতে চলেছে। আমরা মানচিত্র অনুসরণে একটা সরু সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়িটা নিচের দিকে নেমে গেছে, অন্ধকারে হারিয়ে গেছে। শুভ আমার পিছনে ছিল, আর আমি অনুভব করলাম ওর শ্বাস আমার ঘাড়ের কাছে। ভাইয়া, বেশি জোরে হচ্ছে না? আমি ফিসফিস করে বললাম, কারণ সিঁড়ির ধাপগুলো কাঁপছিল। আসতেই তো হচ্ছে, ভয় পাবার কিছু নেই, শুভ হেসে বলল। ওর গলায় একটা দুষ্টু ভাব ছিল, যেন ও আমাকে শুধু সিঁড়ির কথাই বলছে। আমি হালকা শ্বাস নিয়ে বললাম, ঠিক আছে, তাহলে আস্তে কর। শুভ হাসল, আর আমার মনে হলো ওর হাসিটা যেন আমাকে আরও গভীর কোনো রহস্যের দিকে টানছে। সিঁড়ি শেষ হতেই আমরা একটা বড় হলঘরে পৌঁছলাম। ঘরের মাঝে একটা পুরনো কাঠের বাক্স ছিল, তার ওপর ধুলো জমে আছে। শুভ বাক্সটার দিকে এগিয়ে গেল, আর আমি লক্ষ্য করলাম ওর চোখে একটা অদ্ভুত চকচকে ভাব। এটাই সেই জিনিস রাহি, ও বলল, এর ভেতরে কি আছে তুই কল্পনাও করতে পারবি না। আমি কাছে গিয়ে দেখলাম বাক্সের গায়ে একটা তালা ঝুলছে, কিন্তু তালাটা ভাঙা। শুভ আমার দিকে তাকিয়ে বলল, খুলব? আমার বুকটা ধরফর করছিল, কিন্তু আমি মাথা নাড়লাম। শুভ ধীরে ধীরে বাক্সটা খুলল, আর ভেতর থেকে একটা অদ্ভুত লালচে আলো বেরিয়ে এলো। আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু শুভর হাত আমার কাঁধে রাখা ছিল, আর ওর আঙুলগুলো যেন আমাকে আরও উত্তেজিত করে তুলছিল। বাক্সের ভেতরে ছিল একটা পুরনো দিনলিপি আর একটা ছোট্ট কাচের শিশি, যার ভেতরে কি যেন ঝিকমিক করছিল। শুভ দিনলিপিটা তুলে পড়তে শুরু করল। এটা একটা প্রেমিকের গল্প, কিন্তু এমন প্রেম যেটা নিষিদ্ধ ছিল। এই বাড়িতে তারা লুকিয়ে দেখা করত। ওর গলায় একটা অদ্ভুত টান ছিল, যেন ও শুধু গল্প বলছে না, আমাকে কিছু বোঝাতে চাইছে। নিষিদ্ধ কেন? আমি জিজ্ঞেস করলাম, আমার গলায় একটু কাঁপছিল। শুভ হাসল, ওর চোখ আমার চোখে আটকে লালো। কারণ তাদের ভালোবাসা এমন ছিল যেটা কেউ মেনে নিতে পারত না। তারা এই বাড়িতে এসে তাদের গোপন মুহূর্তগুলো কাটাত। এই দিনলিপিতে সব লেখা আছে। ও দিনলিপিটা আমার হাতে দিল, আর আমি যখন পড়তে শুরু করলাম, তখনই শুনলাম ঘরের কোথাও থেকে একটা ফিসফিস শব্দ ভেসে আসছে। আমি চমকে উঠলাম, শুভ, এটা কিসের শব্দ? আমার গলা শুকিয়ে গেল। শুভ আমার কাছে এগিয়ে এলো, ওর মুখ আমার মুখ এত কাছে যে আমিও শ্বাস অনুভব করতে পারছিলাম। শান্ত হ রাহি, ও ফিসফিস করে বলল, এই বাড়ি আমাদের সাথে কথা বলছে, তুই শুনতে চাস? আমি কিছু বলার আগেই শুভ আমার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরের এক কোণে, যেখানে একটা পুরনো আয়না ছিল। আয়নার সামনে দাঁড়িয়েও বলল, এই আয়নায় তারা একে অন্যকে দেখত, তুই কি দেখছিস? আমি আয়নায় তাকালাম, আর দেখলাম আমাদের প্রতিবিম্বের পাশে
আরও দুটো ছায়া। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ আমার কানের কাছে ফিসফিস করে বলল, ওরা আমাদের দেখছে রাহি, তুই তৈরি তো ওদের গল্প জানতে? আয়নার সামনে দাঁড়িয়ে আমার শরীরটা কাঁপছিল। শুভর হাত এখনও আমার হাতে ছিল, আর ওর আঙুলগুলো যেন আমার ত্বকে একটা অদ্ভুত উষ্ণতা ছড়াচ্ছিল। আয়নায় আমাদের প্রতিবিম্বের পাশে সেই দুটো ছায়া, অস্পষ্ট কিন্তু যেন জীবন্ত। আমার মনে হচ্ছিল ওরা আমাদের দিকে তাকিয়ে হাসছে। শুভর চোখে একটা চকচকে ভাব, যেন ও এই সব কিছুর পিছনের রহস্য জানে, কিন্তু আমাকে পুরোটা বলতে চাইছে না। শুভ, এটা কি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আয়নার ছায়াগুলো যেন একটু নড়ে উঠল। শান্ত হ রাহি, শুভ আমার কানের কাছে মুখ নিয়ে বলল। ওর শ্বাস আমার কানে লাগছিল, আর আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। এই আয়না শুধু আমাদের দেখায় না, এটা দেখায় যে আমরা লুকিয়ে রাখতে চাই। তুই কি লুকিয়ে রাখছিস বল? ওর গলায় একটা দুষ্টু টোন ছিল, যেন ও আমার মনের ভেতরটা পড়তে পারছে। আমি কিছু বলার আগেই শুভ আমাকে আয়নার আরও কাছে টেনে নিল। আমাদের প্রতিবিম্ব এখন এত কাছে যে আমার মনে হলো আমরা আয়নার ভেতরে ঢুকে যাব। ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। একজন পুরুষ আর একজন নারী, তাদের হাত একে অপরের কোমরে জড়ানো। তাদের চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা, যেন তারা কিছু চায় কিন্তু পেতে পারে না। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। এরা কারা শুভ? আমি জিজ্ঞেস করলাম। আমার চোখ আয়না থেকে সরছিল না। শুভ দিনলিপিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। দিনলিপিতে লেখা ছিল, রাজ আর মায়া এই বাড়ির গোপন প্রেমিক ছিল। তাদের নাম ছিল রাজ আর মায়া। রাজ ছিল এই গ্রামের জমিদারের ছেলে, আর মায়া ছিল তারই এক দাসীর মেয়ে। তাদের ভালোবাসা ছিল নিষিদ্ধ, কারণ সমাজ তাদের কখনো মেনে নিত না। তাই তারা এই নীলকুঠিতে লুকিয়ে দেখা করত। শুভর গলা গম্ভীর হয়ে গেল, কিন্তু ওর চোখে সেই দুষ্টু হাসি ফিরে এলো। এই আয়না ছিল তাদের গোপন সাক্ষী। এখানে তারা একে অপরের কাছে এসেছিল যখন বাইরের পৃথিবী তাদের আলাদা করে রাখত। আমি গল্পটা শুনতে শুনতে আয়নায় তাকিয়েছিলাম। ছায়াগুলো যেন আমাদের দিকে হাত বাড়াচ্ছিল। আমার মনে হলো তারা আমাদের কিছু বলতে চায়। শুভ আমার কাঁধে হাত রেখে বলল, তুই কি মনে করিস আমরাও এই আয়নায় কিছু লুকিয়ে রাখতে পারি? ওর কথায় আমার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা জাগল। ওর হাতটা আমার কাঁধে ধীরে ধীরে নিচে নামছিল, আর আমি বুঝতে পারছিলাম না এটা ভয় না অন্য কিছু। শুভ, তুই কি বলতে চাইছিস? আমি জিজ্ঞেস করলাম। আমার গলা একটু কাঁপছিল। ও হাসল। ওর মুখ আমার এত কাছে যে আমি ওর ঠোঁটের নড়াচড়া দেখতে পাচ্ছিলাম। ও বলছে, আমি বলছি এই বাড়ি আমাদের কিছু দেখাতে চায় রাহি। তুই কি তৈরি এটা দেখতে? ওর কথা একটা রহস্য ছিল, যেন ও আমাকে কোনো গোপন খেলায় ডাকছে। আমরা আয়না থেকে সরে এলাম, আর শুভ দিনলিপিটা খুলে আরও পড়তে শুরু করল। দিনলিপিতে লেখা ছিল, রাজ আর মায়া এই বাড়ির গোপন কক্ষে তাদের প্রেমের মুহূর্তগুলো কাটাত। কিন্তু এক রাতে কিছু একটা ঘটেছিল, যার পর থেকে তারা আর কখনো দেখা যায়নি। দিনলিপিতে একটা পাতায় লেখা ছিল, আমাদের ভালোবাসা এই বাড়ির দেয়ালে বন্দী হয়ে গেছে। যারা এই আয়নায় তাকাবে তারা আমাদের গল্প জানবে। শুভ পড়া শেষ করে আমার দিকে তাকালো। তুই কি মনে করিস রাহি, এই আয়না আমাদের কি দেখাতে চায়? ওর চোখে একটা চ্যালেঞ্জ ছিল, যেন ও আমাকে কিছু করতে বলছে। আমি কিছু বলার আগেই ঘরের মধ্যে আরেকটা শব্দ হলো, একটা মৃদু ঠক ঠক। আমরা দুজনেই চমকে উঠলাম। শুভ আমার হাত ধরে বলল, আয় দেখি কিসের শব্দ। আমরা শব্দের দিকে এগিয়ে গেলাম, আর দেখলাম ঘরের এক কোণে একটা পুরনো কাঠের দরজা। দরজাটা অল্প ফাঁক হয়ে আছে, আর ভেতর থেকে একটা ম্লান আলো বেরিয়ে আসছে। এটা কোথায় যায়? আমি ফিসফিস করে বললাম। শুভ আমার দিকে তাকিয়ে হাসল। চল খুঁজে দেখি। ওর হাসিতে একটা দুষ্টু ভাব ছিল, যেন ও জানে আমরা কি খুঁজে পাব। আমরা দরজাটা ঠেলে খুললাম, আর ভেতরে ঢুকতেই দেখলাম একটা ছোট্ট কক্ষ। কক্ষের মাঝে একটা পুরনো খাট, তার উপর মসৃণ সিল্কের চাদর পড়ে আছে। দেয়ালে আরও কিছু ছবি, যেগুলোতে রাজ আর মায়ার গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে। শুভ আমার পাশে দাঁড়িয়ে বলল, এই ঘরে তারা তাদের গোপন মুহূর্ত কাটাত রাহি। তুই কি মনে করিস এই ঘর আমাদের জন্য কিছু লুকিয়ে রেখেছে? ওর গলায় একটা ইঙ্গিত ছিল, যেন ও আমাকে কিছু করতে উৎসাহ দিচ্ছে। আমি ঘরের চারপাশে তাকালাম। খাটের পাশে একটা ছোট্ট টেবিলে একটা পুরনো চিঠি পড়েছিল। আমি চিঠিটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আমাদের ভালোবাসা এই ঘরে বন্দি, কিন্তু যারা এখানে আসবে তারা আমাদের মুক্তি দেবে। আয়নায় তাকাও আর আমাদের গল্প পড়ো। শুভ আমার পাশে এসে দাঁড়ালো। তুই কি মনে করিস রাহি, আমরা কি তাদের মুক্তি দেব? ওর হাত আমার কোমরে ছুঁয়ে গেল, আর আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল,
আমি বুঝতে পারছিলাম না এটা ভয়, কৌতূহল না অন্য কিছু। আমরা ঘর থেকে বেরিয়ে আবার আয়নার কাছে ফিরে গেলাম। এবার আয়নায় ছায়াগুলো আরও স্পষ্ট। রাজ আর মায়া যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। শুভ আমার হাত ধরে বলল, রাহি, তুই যদি এই গল্পের অংশ হতে চাস তাহলে আমাদের আরও গভীরে যেতে হবে। তুই তৈরি? আমার মন বলছিল, এই বাড়ি আমাদের শুধু গল্প শোনাতে চায় না, এটা আমাদের নিজেদের মধ্যে কিছু জাগিয়ে তুলতে চায়। শুভর চোখে সেই দুষ্টু হাসি ফিরে এলো, আর আমি বুঝলাম এই রাতের শেষ এখনো অনেক দূরে। আয়নার সামনে দাঁড়িয়ে আমার শরীরে একটা অদ্ভুত কাঁপুনি চলছিল। শুভর হাত আমার হাতে এখনও জড়ানো, আর ওর চোখে সেই দুষ্টু রহস্যময় হাসি। আয়নার রাজ আর মায়ার ছায়া যেন আমাদের দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। তাদের প্রতিবিম্ব এতটাই স্পষ্ট যে আমার মনে হচ্ছিল তারা যেন আমাদের মধ্যে দিয়ে নিজেদের গল্প আবার বাঁচতে চায়। শুভ আমার কানের কাছে ফিসফিস করে বলল, রাহি, তুই কি অনুভব করছিস? এই ঘর আমাদের কিছু দেখাতে চায়। আমি কিছু বলার আগেই আয়নার ভেতর থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো, যেন কেউ হাসছে, কিন্তু হাসিটা কান্নার মতো শোনাচ্ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ, এটা কি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমার গলা কাঁপছিল। শুভ আমার দিকে তাকিয়ে হাসল, ওর হাত আমার কোমরে একটু শক্ত করে চেপে ধরল। ভয় পাস না রাহি, এই বাড়ি আমাদের সাথে খেলছে। তুই খেলতে চাস? ওর গলায় একটা চ্যালেঞ্জ ছিল, যেন ও আমাকে কোনো নিষিদ্ধ পথে হাঁটতে বলছে। আমার মনের ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল, এটা কৌতূহল না অন্য কিছু। আমরা আয়না থেকে সরে এসে আবার সেই গোপন ঘরের দিকে ফিরে গেলাম, যেখানে খাট আর সিল্কের চাদরটা ছিল। ঘরের বাতাস ভারী, যেন কিছু একটা আমাদের ঘিরে ধরছে। শুভ দিনলিপিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। রাজ আর মায়া এই ঘরে তাদের সবচেয়ে গোপন মুহূর্তগুলো কাটাত, ও বলল, ওর চোখ আমার দিকে তাকিয়ে। তারা এখানে এসে ভুলে যেত সমাজের সব নিয়ম, সব বাধা। তুই কি মনে করিস রাহি, আমরাও কি ভুলে যেতে পারি? ওর কথায় আমার শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি জানতাম শুভ শুধু গল্পের কথা বলছে না, ওর চোখে একটা আগুন ছিল, যেন ও আমাকে কিছু করতে উৎসাহ দিচ্ছে। আমি চোখ নামিয়ে বললাম, শুভ, তুই কি বলতে চাইছিস? ও হাসল। ওর হাত আমার হাতে ধরে আমাকে খাটের কাছে নিয়ে গেল। আমি বলছি, এই ঘর আমাদের কিছু দেখাতে চাই রাহি। তুই কি তৈরি এটা অনুভব করতে? ওর গলায় একটা মাদকতা ছিল, যেন ও আমাকে কোনো গোপন জগতে ডাকছে। আমি খাটের দিকে তাকালাম। সিল্কের চাদরটা যেন এখনও কারো স্পর্শের উষ্ণতা ধরে রেখেছে। আমার মনে হলো এই ঘরের রাজ আর মায়ার উপস্থিতি এখনও রয়ে গেছে। শুভ আমার পাশে বসল, ওর কাঁধ আমার কাঁধে ঠেকে গেল। এই চিঠিতে আরও কিছু লেখা আছে, ও বলল, আর চিঠিটা তুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, আমাদের ভালোবাসাই ঘরের দেয়ালে বন্দী। আমরা যা করেছি তাই আয়নায় ধরা পড়েছে। যারা এই ঘরে আসবে তারা আমাদের গল্পের অংশ হবে, কিন্তু সাবধান, এই ভালোবাসার মূল্য আছে। শুভ পড়া শেষ করে আমার দিকে তাকালো। মূল্যটা কি রাহি, তুই কি মনে করিস? ওর চোখে একটা দুষ্টু চকচকে ভাব ছিল, যেন ও আমাকে কিছু করতে বলছে। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। আমি জানতাম এই ঘর আমাদের শুধু গল্প শোনাচ্ছে না, এটা আমাদের নিজেদের মধ্যে কিছু জাগিয়ে তুলছে। হঠাৎ ঘরের মধ্যে একটা মৃদু শব্দ হলো, যেন কেউ পায়ের শব্দ করছে। আমরা দুজনেই চমকে উঠলাম। শুভ আমার হাত ধরে বলল, আয় দেখি কিসের শব্দ। আমরা ঘরের এক কোণে গেলাম, যেখানে একটা পুরনো কাঠের আলমারি ছিল। আলমারির দরজা অল্প ফাঁক হয়ে আছে, আর ভেতর থেকে একটা ম্লান আলো বেরিয়ে আসছে। এটা কি? আমি ফিসফিস করে বললাম। শুভ আমার দিকে তাকিয়ে হাসল, চল খুঁজে দেখি। ওর হাসিতে একটা দুষ্টু ভাব ছিল, যেন ও জানে আমরা কি খুঁজে পাব। আমরা আলমারিটা খুললাম আর ভেতরে দেখলাম একটা ছোট্ট কাঁচের বাক্স। বাক্সের ভেতরে একটা লাল রঙের পাথর, যেটা অদ্ভুতভাবে ঝিকমিক করছে। শুভ বাক্সটা তুলে নিল আর আমার দিকে তাকিয়ে বলল, এটা তাদের ভালোবাসার চিহ্ন রাহি, এই পাথরে তাদের গল্প বন্দী। আমি পাথরটার দিকে তাকালাম। এটা যেন আমাকে টানছিল। আমার মনে হলো এটা শুধু পাথর নয়, এর মধ্যে কিছু জীবন্ত আছে। শুভ আমার কাছে এগিয়ে এলো, ওর হাত পাথরটা ধরেছিল, আর ওর আঙ্গুল আমার হাতে ঠেকে গেল। তুই কি অনুভব করছিস রাহি? এই পাথর আমাদের কিছু বলতে চায়। আমি কিছু বলার আগেই পাথরটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, আর ঘরের মধ্যে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। আলোর মধ্যে আমরা দেখলাম রাজ আর মায়ার ছায়া আমাদের সামনে দাঁড়িয়ে। তারা একে অপরে হাত ধরেছিল, আর তাদের চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা। মায়া আমার দিকে তাকিয়ে বলল, তোমরা এসেছো আমাদের মুক্তি দিতে,
কিন্তু মনে রেখো এই ভালোবাসার মূল্য আছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ আমার কাছে আরও কাছে এলো, ও শ্বাস আমার ঘাড়ে লাগছিল। রাহি, তুই কি তৈরি এই মূল্য দিতে? ওর গলায় একটা অদ্ভুত টান ছিল, যেন ও আমাকে কোনো নিষিদ্ধ পথে ডাকছে। আমি কিছু বলার আগে ঘরের মধ্যে আরেকটা শব্দ হলো, এবার একটা মৃদু কান্নার শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। শুভ আমার হাত ধরে বলল, আয়, এটা শেষ করতে হবে। আমরা শব্দের দিকে এগিয়ে গেলাম আর দেখলাম ঘরের এক কোণে একটা পুরনো দরজা, যেটা আমরা আগে লক্ষ্য করিনি। দরজাটা অল্প ফাঁক হয়ে আছে আর ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে। এটা কোথায় যায়? আমি ফিসফিস করে বললাম। শুভ আমার দিকে তাকিয়ে হাসল। চল খুঁজে দেখি। ওর হাসিতে একটা দুষ্টু ভাব ছিল, যেন ও জানে আমরা কি খুঁজে পাব। আমরা দরজাটা ঠেলে খুললাম আর ভেতরে ঢুকতেই দেখলাম একটা অন্ধকার সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে, যেগুলো যেন আমাদের কিছু বলতে চাইছে। শুভ আমার হাত ধরে বলল, রাহি, এই সুড়ঙ্গ আমাদের তাদের গল্পের শেষে নিয়ে যাবে। তুই তৈরি? ওর চোখে একটা অদ্ভুত আলো, যেন ও আমাকে শুধু সুড়ঙ্গর কথা বলছে না। আমার মন বলছিল এই রাত আমাদের জীবন বদলে দেবে। সুড়ঙ্গের ভেতরে পা রাখতেই আমার শরীরে একটা ঠান্ডা হাওয়া লাগল। শুভ আমার হাত শক্ত করে ধরেছিল, আর ওর আঙুলগুলো আমার ত্বকে যেন একটা অদ্ভুত উষ্ণতা ছড়াচ্ছিল। টর্চের আলো সুড়ঙ্গের দেয়ালে পড়ছিল, যেখানে অদ্ভুত চিহ্নগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। চিহ্নগুলোর মধ্যে মানুষের মুখ, হাত আর কিছু অস্পষ্ট আকৃতি ছিল, যা দেখে আমার মনে হলো এই দেয়াল আমাদের গল্প শোনাতে চায়। শুভ, এটা কোথায় নিয়ে যাচ্ছে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। আমার গলা কাঁপছিল। শুভ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। রাহি, এই সুড়ঙ্গ আমাদের তাদের গল্পের শেষে নিয়ে যাবে। তুই কি তৈরি সব জানতে? ওর গলায় একটা দুষ্টু টোন ছিল, যেন ও শুধু সুড়ঙ্গের কথা বলছে না, আমাদের মধ্যে যে অদ্ভুত টান তৈরি হচ্ছে সেটাও মনে করিয়ে দিচ্ছে। আমরা এগিয়ে যেতে থাকলাম। সুড়ঙ্গটা যেন শেষ হচ্ছিল না। প্রতি পদক্ষেপে আমার বুকের ধড়ফড় বাড়ছিল। শুভর হাত আমার হাতে ছিল, আর ওর শ্বাস আমার ঘাড়ে লাগছিল। হঠাৎ সুড়ঙ্গের শেষে আমরা একটা ছোট ঘরে পৌঁছলাম। ঘরের মাঝে একটা পুরনো পাথরের বেড়ি ছিল, আর তার উপরে একটা কাঁচের শিশি, যার ভেতরে সেই লাল পাথরটা ঝিকমিক করছিল। ঘরের দেয়ালে আরও ছবি। রাজ আর মায়ের গল্প যেন এখানে এসে শেষ হয়েছে। শুভ আমার পাশে দাঁড়িয়ে বলল, এই ঘরই তাদের শেষ আশ্রয় ছিল রাহি। এখানে তারা তাদের ভালোবাসা লুকিয়ে রেখেছিল। ওর চোখে একটা অদ্ভুত চকচকে ভাব ছিল, যেন ও আমাকে কিছু বোঝাতে চাইছে। আমি বেদির কাছে গিয়ে শিশিটা হাতে নিলাম। পাথরটা যেন আমার হাতে ধরা মাত্রই আরও উজ্জ্বল হয়ে উঠল। আমার মনে হলো এটা শুধু পাথর নয়, এর মধ্যে তাদের হৃদয়ের স্পন্দন বন্দি আছে। শুভ আমার কাছে এগিয়ে এলো, ওর হাত আমার কাঁধে রাখা। তুই কি অনুভব করছিস রাহি? ও ফিসফিস করে বলল, এই পাথর আমাদের কিছু বলতে চায়। আমি শিশিটা খুললাম, আর ভেতর থেকে একটা মৃদু আলো গেরিয়ে এলো। আলোর মধ্যে আমরা দেখলাম রাজ আর মায়ার ছায়া আবার আমাদের সামনে দাঁড়িয়ে। তাদের চোখে একটা তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু সাথে একটা গভীর দুঃখ। মায়া আমার দিকে তাকিয়ে বলল, তোমরা এসেছ আমাদের মুক্তি দিতে, কিন্তু এই মুক্তির মূল্য আছে। তুমি কি তৈরি? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ আমার কাছে আরও কাছে এলো। ওর শরীরের উষ্ণতা আমার শীতলতাকে ছুঁয়ে গেল। মূল্যটা কি রাহি? তুই কি তৈরি এটা দিতে? ওর চোখে একটা দুষ্টু চকচকে ভাব ছিল, যেন ও আমাকে কোনো নিষিদ্ধ পথে ডাকছে। আমি কিছু বলার আগেই ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ হলো, যেন হৃদয়ের স্পন্দনের মতো শব্দ করছে। আমরা দুজনেই চমকে উঠলাম। শুভ আমার হাত ধরে বলল, আয়, এটা শেষ করতে হবে। আমরা বেদির কাছে ফিরে গেলাম, আর দেখলাম বেদির ওপরে একটা ছোট ফাটল। ফাটলের ভেতর থেকে একটা মৃদু আলো বেরিয়ে আসছে। শুভ আমার দিকে তাকিয়ে বলল, এই ফাটলের ভেতরে তাদের গল্পের শেষ অংশ লুকিয়ে আছে। তুই কি তৈরি এটা খুঁজে বের করতে? ওর গলায় একটা ইঙ্গিত ছিল, যেন ও শুধু ফাটলের কথা বলছে না, আমাদের মধ্যে যে অদ্ভুত টান তৈরি হচ্ছে সেটাও মনে করিয়ে দিচ্ছে। আমি ফাটলের দিকে হাত বাড়ালাম, আর ভেতর থেকে একটা পুরনো চাবি বেরিয়ে এলো। চাবিটা অদ্ভুতভাবে উষ্ণ ছিল, যেন এটা কারো হাতের স্পর্শ ধরে রেখেছে। শুভ আমার পাশে দাঁড়িয়ে বলল, এই চাবিই তাদের গল্পের শেষ দরজা খুলবে। তুই কি তৈরি? আমি চাবিটা হাতে নিয়ে ঘরের চারপাশে তাকালাম। বেদির পাশে একটা ছোট দরজা ছিল, যেটা আমরা আগে লক্ষ্য করিনি। দরজাটা পুরনো, কিন্তু তার গায়ে একটা তালা ঝুলছিল, যেটা চাবির সাথে মিলে যায়। আমি শুভর দিকে তাকালাম, আর ও আমার দিকে মুচকি হাসল। খোলো রাহি, দেখি এই দরজার ওপারে কি আছে। আমি চাবি দিয়ে তালাটা খুললাম, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা ছোট কক্ষ, যার মাঝে একটা পুরনো আয়না ছিল।
আয়নাটা সেই প্রথম ঘরের আয়নার মতোই, কিন্তু এটার গায়ে কিছু অদ্ভুত লেখা খোদাই করা। শুভ আমার পাশে এসে দাঁড়ালো, আর আমরা দুজনেই আয়নায় তাকালাম। আয়নায় আমাদের প্রতিবিম্বের পাশে রাজ আর মায়ার ছায়া আবার ফুটে উঠল। তারা একে অপরের হাত ধরেছিল, আর তাদের চোখে একটা শান্তি। মায়া আমার দিকে তাকিয়ে বলল, তোমরা আমাদের গল্প জেনেছ, এখন তোমাদের পালা। এই আয়না তোমাদের নিজেদের গল্প দেখাবে। আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। শুভ আমার কাছে আরও কাছে এলো, ওর হাত আমার কোমরে জড়িয়ে গেল। রাহি, তুই কি দেখছিস? ও ফিসফিস করে বলল। আমি আয়নায় তাকালাম আর দেখলাম আমাদের প্রতিবিম্ব যেন একটু বদলে গেছে। আমাদের চোখে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা, যেন আমরা রাজ আর মায়ার গল্পের অংশ হয়ে গেছি। শুভ আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এই বাড়ি আমাদের নিজেদের গল্প লিখতে বলছে রাহি, তুই কি তৈরি? ওর গলায় একটা মাদকতা ছিল, যেন আমাকে কোনো নিষিদ্ধ পথে ডাকছে। আমার বুকের ভেতরটা ধরফর করছিল, কিন্তু আমি জানতাম এই মুহূর্তে আমি পিছিয়ে যেতে পারবো না। আমি আয়নায় তাকিয়ে বললাম, ঠিক আছে শুভ, চলো আমরা আমাদের গল্প লিখি। ওর কথায় শুভর চোখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। ও আমার হাত ধরে আমাকে আরও আয়নার কাছে নিয়ে গেল। আয়নার ভেতরে রাজ আর মায়ের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, আর আমাদের প্রতিবিম্ব আরও স্পষ্ট হয়ে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। শুভ আমার দিকে তাকিয়ে বলল, এই রাত আমাদের রাহি, তুই কি মনে করিস? ওর হাত আমার কাঁধে ছিল, আর আমি অনুভব করলাম আমাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আয়না থেকে একটা মৃদু আলো বেরিয়ে এলো, আর ঘরের মধ্যে একটু শান্তি ছড়িয়ে পড়ল। আমরা দুজনে বুঝলাম রাজ আর মায়ের গল্প এখানে শেষ হয়েছে। তারা আমাদের মাধ্যমে তাদের মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের গল্প এখনও শুরু হয়নি। শুভ আমার দিকে তাকিয়ে হাসল। চল রাহি, এই বাড়ি আমাদের আরও কিছু দেখাতে চায়। ওর হাসিতে দুষ্টু ভাব ছিল, যেন ও জানে এই রাত আমাদের জন্য আরও অনেক কিছু লুকিয়ে রেখেছে।